নারী, লোভ, লালসা এই তিনটা জিনিস যে কত বিপদে ফেলতে পারে সেই গল্পটাই আজকে আপনাদের শোনাতে এসেছি। নারী চরিত্রটি বেজায় জটিল, বাইরে এক তো ভেতরে আর এক। তাই সহজে বোঝা যায় না যে নারী আসলে চায়টা কি। তাই যখন বিপদে পড়তে হয় তখনই বোঝা যায় আসল রূপ। পুরুষও এক্ষেত্রে কম নয়, খাবে দাবে সব করবে, কিন্তু ধরা খাওয়ার সময় সব দোষ দেবে অন্যের ওপর। আর এসব কিছুই দেখতে পারবেন আজকের এক্সপ্লেনেশনে। তাহলে আর কথা না বাড়িয়ে পাপ কাহিনী সিজন 2 এর এক্সপ্লেনেশন শুরু করা যাক। সুপারস্টার নায়িকা সুরভি চৌধুরী তার হাজবেন্ডের রিসোর্টে আসেন। হাজবেন্ড তাই সুরভিকে সারাক্ষণ চোখে চোখে রাখতে রিসোর্টে পাঠান ব্যক্তিগত সহকারী রমজানকে। রমজান এসেই সুরভির মেকআপ দেখতে থাকলে সুরভি বলে, এভাবে অন্যের মেকআপ কেন দেখছেন? যান নিজের বউয়েরটা দেখুন। রমজান জানায় তার বউয়ের মেকআপ করা সে দেখতেই পারে না, কারণ তার বউ তো পর্দা করে। এটা শুনে সুরভি বলে, যদি মেকআপই দেখতে চান তাহলে আবার পর্দা করিয়ে রেখেছেন কেন? রমজান বলে, যে যুগ এসেছে পর্দা পরিয়ে রেখেছি সেফটির জন্য, যাতে অন্য কারোর সাথে পালিয়ে না যায়। এ কথা শুনে সুরভি কিঞ্চিত অবাক হয়, কারণ পর্দা করলেই যে সে অন্য কারোর সাথে পালিয়ে যাবে না এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। তাই জিজ্ঞেস করে, পর্দা পরিয়ে কি আপনি আপনার বউকে আটকে রাখতে পারবেন? রমজান জানায়, আরও 3 স্তরের নিরাপত্তা আছে। কোথায় কিছু করলে এমনি ধরা খাবে। আর এমনটা আমি আমার স্যারের থেকেই শিখেছি। স্যার মানে সুরভির হাজবেন্ড। তাই সুরভি বলে, আপনার স্যার কি আমাকে 3 স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছে? কি সব রাবিশ কথা বলছেন? রমজান বলে, এইটাই সত্যি। তবে আপনি কিছু করতে চাইলে করতে পারেন, প্রোটেকশন চাইলেও আমার থেকে নিতে পারেন। আমার ব্যাগই আছে, ফাটবে না। রমজানের এসব কথা শুনে সুরভি রেগে যায় আর এখান থেকে চলে যেতে বলে। কিন্তু রমজান চলে যাওয়ার বদলে চোখের কাজল নিয়ে মশকরা করতে থাকে। তাই সুরভি ধমক দিয়ে পাঠিয়ে দেয়। সিন এরপরে শিফট করে নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে, অর্থাৎ এতক্ষণ আমরা পাস্টের কোনো একটা সিন দেখছিলাম। সুরভি এখন পুলিশ রিমান্ডে। তার হাজবেন্ডের ম্যানেজারকে মার্ডার অথবা গুম করা হয়েছে। পুলিশের ধারণা এই গুম নায়িকা সুরভিই করেছে। কিন্তু সুরভি এবারে একদম চুপ। সে বলে, আমার হাজবেন্ড আমাকে সবসময় সন্দেহ করে, আর এই গুম বা মার্ডারের ব্যাপারে আমি কিছুই বলবো না। আপনারা যা ইচ্ছে তা ভেবে নিতে পারেন। পুলিশ বলে, আপনি তো এখন আছেন রিমান্ডে, আপনাকে তো চুপ থাকা যাবে না। আপনি প্রফেশনে যেমন দক্ষ অভিনয় করেন, তেমন দেখছি রিয়েল লাইফেও দক্ষ অভিনয় করছেন। তো বলুন, রিসোর্টের নতুন ম্যানেজারের নাম কি ছিল? সুরভি কিছুটা ভীত গলায় নাম জানায়, নাম অঙ্কুশ। সিন শিফট করে নিয়ে যাওয়া হয় পেছনে। রিসোর্টে সুরভি ফটোশ্যুট করতে থাকলে দূর থেকে অপলক দৃষ্টিতে তা দেখে ম্যানেজার অঙ্কুশ। শ্যুট শেষ হলে অঙ্কুশ তার ম্যানেজারের পরিচয় দিতে আসে সুরভির কাছে। জানায় সে আর তার ওয়াইফ এই রিসোর্ট দেখাশোনা করে, এমনকি দুজন এখানেই থাকে। ওয়াইফ কয়দিনের জন্য বাবার বাড়ি গেছে, তাই সে এখানে একা। সুরভি অঙ্কুশের এসব কথা শুনে জিজ্ঞেস করে, আপনাকেও কি আপনার স্যার আমাকে দেখে রাখার জন্য পাঠিয়েছে? অঙ্কুশ জানায়, না, আমার আজকে ছুটি ছিল, স্যার নিজেই ছুটি দিয়েছেন, কিন্তু আমি নিজে থেকে ছুটি ক্যান্সেল করেছি। আপনার এখানে শুটিং আছে, যদি কিছু লাগে সেজন্য ছুটিতে যায়নি। সুরভি জানায়, আমার তো আপনাকে দরকার নেই। এবার অঙ্কুশ ছুটি না নিয়ে এখানে থাকার মূল কারণটা জানায়। অঙ্কুশ বলে, আমার অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল, এজন্য জার্নালিজম নিয়ে পড়েছি, কিন্তু পরবর্তীতে অভিনয় আর সাংবাদিকতা দুইটোর একটাও হয়নি, তাই আজকে এখানে। সাংবাদিক হতে না পারলেও নিজের একটা চ্যানেল আছে, যদি আপনি ইন্টারভিউ দিতেন তাহলে আমার চ্যানেলের জন্য ভালো হতো। সুপারস্টার নায়িকা সুরভি চৌধুরী বলে কথা। তো সুরভি এসব শুনে বলে, হ্যাঁ আমি সুপারস্টার নায়িকা, কিন্তু আপনাকে আমার ইন্টারভিউ কেন দেব? তবে একটা শর্তে আমি ইন্টারভিউ দিতে পারি। আপনাকে এই পুরো রিসোর্টের সবগুলো সিসিটিভি ক্যামেরা নষ্ট করতে হবে। পারবেন তো? অঙ্কুশ কিছুক্ষণ ভেবে জানায়, হ্যাঁ পারব। সিন এবার নিয়ে আসা হয় আবারও প্রেজেন্ট ডেতে। পুলিশ সুরভিকে জিজ্ঞেস করে, রিসোর্টের সবগুলো ক্যামেরা নষ্ট করেছিলেন কেন? সুরভি জানায়, আমার প্রাইভেসির জন্য। বুঝেনি তো, আমি একজন সুপারস্টার নায়িকা, আমারও তো প্রাইভেসির দরকার আছে। সিন নিয়ে যাওয়া হয় পেছনে। রিসোর্টের সব সিসিটিভি ক্যামেরা নষ্ট হলে রিসোর্ট মালিক ফোন করে রমজানকে। ফোন করে রাগ দেখায়, রিসোর্টের সিসিটিভি ক্যামেরার ব্যাপারটাও দ্রুত সমাধান করতে বলে। রমজান আসে অঙ্কুশের কাছে, এসে বলে, খুব তো ইন্টারভিউ নিচ্ছেন শুনছি, আমার একটা ইন্টারভিউ নেন। অঙ্কুশ স্বাভাবিকভাবেই বলে, আপনার কেন ইন্টারভিউ নিব? আপনি কে? রমজান জানায়, আমি ইন্টারভিউ অভিজ্ঞ একজন মানুষ। অঙ্কুশ বলে, অভিজ্ঞতা দিয়ে লাভ নেই, লাগবে ফেস ভ্যালু। রাস্তাঘাটে তো কত অভিজ্ঞ লোক ঘুরছে, তাদেরকে কে চেনে? রমজান এবার প্রসঙ্গ নিয়ে আসে এক দম্পতির, বলে, মোস্তাককে কে চিনত? তিশাকে বিয়ে করে এখন সবাই চেনে।
আপনিও আমাকে কোনো এক কোচি মেয়ের সাথে বিয়ে দেন আর সেটার ভিডিও করুন, দেখবেন পুরোই ভাইরাল হয়ে যাবেন। এইসব শুনে অঙ্কুশ কিছুটা রেগে যায়। রমজান তখন সরাসরি বলে, এই রিসোর্টের সব সিসিটিভি নষ্ট করলেন কেন? অঙ্কুশ জানায়, আপনি আপনার ভুল ধারণা নিয়ে মুড়ি খান। এইটা বলে যেতে থাকলে রমজান তাকে আটকায়। এরপর বলে, আপনি কিন্তু ভালোই বিপদে পড়তে যাচ্ছেন, গর্ত রেডি আছে, তাই সাবধান করে গেলাম। কিন্তু অঙ্কুশ এসবের কোনো তোয়াক্কা করে না। একটু পর সুরভি ডাকে রমজানকে, ডেকে বলে, আমার একটা কাজ করতে হবে, বিনিময়ে পাবেন 1 লাখ টাকা। রমজান জানায়, আমি আমার স্যার ছাড়া অন্য কারোর টাকা নিয়ে কাজ করি না, কিন্তু বউকে একটা স্বর্ণের বালা দিতে চেয়েছিলাম, তবে পারিনি। সুরভি তখন 1 লাখ বাড়িয়ে 2 লাখ দেবে বলে জানায়, সাথে নির্দিষ্ট একটা অ্যাড্রেস সেন্ড করে সেখানে যেতে বলে। রমজান সুরভির থেকে একটা ব্যাপার জানতে চায়। সুরভি প্রথমে ব্যাপারটা নিয়ে আগ্রহ না করলেও পরবর্তীতে আগ্রহী হয়। রমজান জিজ্ঞেস করে, নারী কিসে আটকায়? সুরভি বলে, সম্মানে আর স্বাধীনতায়। নারীর পর পুরুষ কিসে আটকায় তা রমজান জানতে চাইলে সুরভি বলে, লোভে আর নারীতে। এই উত্তর শুনে রমজান বলে, আপনার উত্তর অর্ধেক সত্য অর্ধেক ভুল। পুরুষ আটকায় বিয়ের দিন, আমি আটকিয়েছিলাম বিয়ের দিনে। বিয়ের কদিন পর সবাই ভালোই থাকে, কিন্তু বউয়ের পেটে যখন বাচ্চা চলে আসে তখন বরের ওপর এসে দায়িত্ব পড়ে, আর এই দায়িত্ব পালন করতে করতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসব শুনে সুরভি 2 লাখ টাকাকে 5 লাখ করে দেয়। সেইটা নিয়েও রমজান তালবাহানা করতে থাকলে সুরভি বলে, যাও, তোমাকে 1 বস্তা টাকা দেব, এবার তুমি তোমার নির্দিষ্ট জায়গায় যাও। রমজানের পর আসে অঙ্কুশের কাছে, কিন্তু অঙ্কুশকে দেখে দূর থেকে বলে, নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশ কিছুই বুঝতে না পারলে রমজান জানায়, নারী চরিত্র বেজায় জটিল একটা মুভি রয়েছে, প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। কলকাতার অসাধারণ একটি মুভি, সুপারহিট হয়েছিল, দেখতে পারেন। রমজান যেমন অঙ্কুশকে নারী চরিত্র বেজায় জটিল মুভি দেখার আহ্বান করছে, তেমন আমরাও নারী চরিত্র বেজায় জটিল মুভির এক্সপ্লেনেশন দেখতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। মুভিটি ইতিমধ্যেই আমরা এক্সপ্লেন করেছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। যাই হোক, রমজান পুরোটা ব্যাখ্যা করিয়ে দেওয়ার পর বলে, কিছুক্ষণ পর এখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করবে, আপনি সেই হেলিকপ্টারে করে সোজা চলে যাবেন ব্রাহ্মণবাড়িয়া, গিয়ে সেখান থেকে বউ নিয়ে সোজা হেলিকপ্টারে এখানে আসবেন। অঙ্কুশ জানায়, আজ আমি কোথাও যাব না, সুরভি ম্যাম আজ রাতে আমাকে তার ইন্টারভিউ দেওয়ার ডেট দিয়েছে, তাই বরং আপনি আমার ফ্রেন্ডের বিয়ের দাওয়াত খান। রমজান এবার এক কুরুচিপূর্ণ কথা বলে ফেলে, বলে, আমার স্যার শারীরিক সম্পর্কে আক্ষম, তাই সুরভি ম্যাম স্যারের থেকে সঠিক সুখ পায় না। দেখেন আপনারা ইন্টারভিউ দেওয়ার নামে আবার কুকাম করে বসেন কিনা। অঙ্কুশ বলে, আমি এমন নই, আর আপনার স্যারের ওয়াইফকে নিয়ে এসব বলতে লজ্জা লাগে না? আমি যদি এসব কিছু এখন গিয়ে সুরভি ম্যামকে বলে দেই তাহলে কি হবে? রমজান বলে, কোনো সমস্যা নেই, আপনি বলে দিতে পারেন, কিন্তু আমি অস্বীকার করব। আমি এই ব্যাপারে একদম ওস্তাদ, প্রতিবার কাজের বুয়াকে ব্যবহার করার পর বউয়ের কাছে ধরা খেয়ে অস্বীকার করি, বউ সব মেনে নেয়। রমজানের কাছ থেকে এসব কথা শুনে অঙ্কুশ বলে, আপনি চরিত্রহীন হতে পারেন, আমি নই, তাই চিন্তা করবেন না। এইটা বলে অঙ্কুশ চলে যায়। কিন্তু রমজান নারী নিয়ে তার ফিলোসফি ঠিকই ঝাড়ে। তার ফিলোসফিতে নারী চরিত্রটি বেজায় জটিল, এক কথার মধ্যেই 100 কথা। রাতে শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির রাতেই অঙ্কুশ ক্যামেরা নিয়ে হাজির সুরভি ম্যামের রুমে। রুমে আসতেই একদম থমকে যায় অঙ্কুশ। সুরভি পরে আছে নাইট ড্রেস, তাই ভেতরে প্রবেশ করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তারপরও ভেতরে প্রবেশ করে। সুরভিও ওয়েলকাম জানায় অঙ্কুশকে। অঙ্কুশ ভীষণই লজ্জা পাচ্ছিল, তাই সে নিচের দিকেই তাকিয়েছিল। সুরভি অঙ্কুশকে বসতে বলে, অঙ্কুশ বসে। এরপর সুরভিকে তার ড্রেস চেঞ্জ করে আসতে বলে, কিন্তু সুরভি এই ড্রেসেই ইন্টারভিউ দিতে চায়। বলে, এই ড্রেসেই আমি ইন্টারভিউ দেব, এতে তোমার ইউটিউব চ্যানেলের ভিউ আরও বাড়বে, রিচও বাড়বে। আমাকে কেমন লাগছে, হট নাকি রেড হট? অঙ্কুশ চুপচাপ থাকলে সুরভি ড্রিঙ্কস দিতে চায়, অঙ্কুশ না করে। তারপরও সুরভি জোর করলে অঙ্কুশ আর না করে না। সুরভি গলা ছেড়ে গান ধরে। এরপর বলে, আমার কষ্ট কি জানো, সো কল্ড হাজবেন্ড আমাকে ইউজ করছে, কিন্তু একসময় আমিও তাকে ইউজ করেছি, এখন সে আমাকে করছে। সেটা কিভাবে জানো? আগামীকাল রিসোর্টে 2 জন মানুষ আসবে, সেটা আমাকে আমার হাজবেন্ড আগেই বলে রেখেছে। আমাকে নিয়েই তারা আমোদ ফুর্তি করবে, এতে করে আমার হাজবেন্ড বাগিয়ে নেবে 500 কোটি টাকার প্রজেক্ট, অর্থাৎ আমাকে দিয়ে তিনি তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। ব্যাপারটা ভেবে দেখেছ? আমিও ব্যাপারটা মেনে নিয়েছি, কারণ একসময় আমি তাকে ইউজ করেছি, এবার সে আমাকে করছে। এসব শুনে অঙ্কুশ যেন ভয় পেয়ে যায়, তাই চলে যেতে চাইলে সুরভি বলে, ভয় পাওয়ার কি আছে, তোমার ক্যামেরা তো অনই আছে,
আর যাকে আমার ভালো লাগে আমি তাকে সহজে যেতে দিই না। সিন এরপরে শিফট করে নিয়ে যাওয়া হয় রিমান্ড রুমে। সেখানে দেখা যায় অঙ্কুশকেও। তার মানে রিসোর্টের মালিকের ব্যক্তিগত সহকারী অর্থাৎ রমজান গুম অথবা মার্ডার হয়েছে। অঙ্কুশ পুলিশকে জানায়। আমি সেই রাতে রুম থেকে সরাসরি থানাতে আসি। এইটা শুনে পুলিশ বলে, তাহলে তো সব প্রমাণই হয়ে গেল, রমজানকে সুরভি মেরেছে। আর সেইটা দেখেই ভয় পেয়ে অঙ্কুশ থানায় এসেছে। কেস ডিসমিস। যাই চার্জশিট রেডি করি। সুরভি বলে, শুধু তো একজনের কথা শুনলেন, এবার আমার কথাটাও শোনেন। এবার সিন নিয়ে যাওয়া হয় সেই রাতে। ইন্টারভিউ বাদ দিয়ে দুজন কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে অন্তরঙ্গ হতে থাকলে রমজান এসে ছবি তুলতে থাকে। যেহেতু অঙ্কুশ কট খেয়ে গেছে তাই বলে, ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মেরে ফেলতে হবে। সুরভি জিজ্ঞেস করে, লাশ কোথায় গুম করবে? অঙ্কুশ বলে, গুম করার জায়গাটাও আমার চেনা আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। রিমান্ড রুমে সুরভির এই কথাগুলো শুনে পুলিশ রমজান মার্ডারের সকল দায় অঙ্কুশের উপর চাপিয়ে দেয়। অঙ্কুশ বারবার বলে যে আমি কাউকেই খুন করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি খুন করিনি। কিন্তু কেউই আর অঙ্কুশের কথা শোনে না। অঙ্কুশ একদম ফেঁসেই যায়। সিন শিফট হলে সুরভিকে রমজানের সাথে একদম ক্লোজ অবস্থায় দেখা যায়। রমজান আসলে গুম বা মার্ডার হয়নি, মূলত অঙ্কুশকে ফাঁসানোর জন্য এই প্ল্যান সুরভি রমজান দুজন মিলেই করেছে। তাই সুরভি জিজ্ঞেস করে, ছেলেটিকে কেন ফাঁসালে? রমজান জানায়, ছেলেটি 5 মাস আগে এক বড় বিজনেসম্যানের মেয়েকে বিয়ে করেছিল। সেখানে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়ে মেয়েটিকে ডিভোর্স দেয়। এখন আবার আরেক মেয়েকে বিয়ে করেছে। তাই আগের বিজনেসম্যান ছেলেটিকে ফাঁসানোর জন্য আমার সাথে কন্ট্রাক্ট করেছে। আর তোমাকে আমার ওয়াইফ সাজিয়ে এর আগে কত কাজই তো করেছি। এখন তো তুমি অচল নায়িকা হয়ে গেছো, তোমারও তো টাকা দরকার। তাই আমার সাথে থাকলে এভাবেই ট্যাক্স পাবে, যেমনটা আগে থেকে পেয়ে আসছো। সুরভি বলে, আমার আর এসব করতে ভালো লাগে না। তুমি তো বলেছিলে এইটাই একসাথে শেষ কাজ, এরপর কিন্তু তুমি আর আমাকে এসব কাজে রিকোয়েস্ট করতে পারবে না প্লিজ। রমজান বলে, পৃথিবীতে শেষ বলে কিছুই নেই, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। এই কথার মধ্য দিয়েই শেষ হয় প্রথম গল্প। হ্যাঁ, এবারের পাপ কাহিনী সাজানো হয়েছে প্রতিটি এপিসোডে এক একটা গল্প নিয়ে। এই গল্পে যেন উঠে এসেছে লোভ আর মোহ। সেটা অঙ্কুশ, সুরভি এবং রমজান 3 জনের মধ্য দিয়েই। অঙ্কুশ টাকার লোভে বিয়ে করেই যাচ্ছিল। শেষ পর্যন্ত সুরভি তার মোহতে অঙ্কুশকে আটকিয়ে প্ল্যান মোতাবেক ফাঁসিয়ে দেয়। কিন্তু এখানে সুরভি, রমজান কেউই ভালো নয়, তারাও অবৈধ কাজে লিপ্ত। প্রথম গল্প কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবার আসা যাক দ্বিতীয় গল্পে। এই গল্প রফিউল এবং কুসুম দম্পতির। গল্পের শুরুতে রফিউল ফেসবুকের রিলস দেখতে থাকে কিভাবে শারীরিক ক্ষমতা বাড়ানো যায়। অন্যদিকে কুসুম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করানোর সময় দেখতে থাকে প্রিয়াঙ্কা চোপড়ার একটা পডকাস্ট। কুসুমও এক পডকাস্ট করে। তো কুসুম প্রিয়াঙ্কা চোপড়ার পডকাস্ট দেখতে থাকলে মেয়ে জিজ্ঞেস করে, তুমি সুন্দর নাকি? প্রিয়াঙ্কা চোপড়া সুন্দর। কুসুম জানায়, আমিই সুন্দর। খাট থেকে হাজব্যান্ড রফিউলও বলে, প্রিয়াঙ্কা চোপড়ার চেয়ে তুমিই সুন্দর। কুসুম জিজ্ঞেস করে, টিটকারি করলে নাকি? রফিউল জানায়, মোটেও না। কুসুম তখন বলে, তোমাকে বিয়ে করে আমার সুখ, আহ্লাদ, যৌবন সব শখ চলে গেছে। এইটা শুনে রফিউল বিয়ের ছবি দেখতে বলে, আর 10 জনকে দিয়ে সবকিছু যাচাই করাতে বলে। বিয়ের পর তার চেহারায় যে পরিবর্তন হয়েছে সেটা সবাই বলবে। অর্থাৎ রফিউল বোঝাতে চায় কুসুমকে বিয়ে করে তার নিজেরই বেশি পরিবর্তন হয়ে গেছে। কুসুম বুঝতে পারে সে তার হাজবেন্ডের সাথে তর্কে পারবে না, তাই চুপ করে থাকে। এরপর কুসুমের এক পডকাস্ট আমরা দেখতে পাই। সেখানে সে বলে, একটা মেয়ের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যারিড লাইফ। একজন মার্জিত ওয়েল এডুকেটেড হাজবেন্ডই পারে সবার সামনে নিজের ওয়াইফকে সুন্দর, অ্যাট্রাকটিভ ভাবে প্রেজেন্ট করতে। এই যে চারপাশে আমরা এত আনহ্যাপিনেস দেখি, এর কারণ ভ্যালুস, ব্যাকগ্রাউন্ড, ইম্পর্টেন্ট এসব কিছুই। হ্যাঁ, তারা দিনের পর দিন একই ছাদের নিচে থাকে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা আনহ্যাপি। আমি মনে করি এই আনহ্যাপিনেসটা পার্সোনালিটিকে খুবই খারাপভাবে এফেক্ট করে। হ্যাঁ, অনেকেই বলবে বিয়েটা তো ভাগ্যের উপর নির্ভর করে, আমিও তাই মনে করি। কিন্তু আমাদের আনহ্যাপি ম্যারিড লাইফ থেকে বের হয়ে পারফেক্ট কাউকে খুঁজে নেওয়া উচিত, কারণ জীবন তো একটাই। তাই আমি মনে করি এই ছোট্ট জীবনে 100তে 100 আমাদের উপভোগ করা উচিত। পডকাস্ট শেষে কুসুম তার মেয়েকে স্কুলে নামিয়ে দেয়। ঠিক তখনই এক বন্ধুর টেক্সট আসে। টেক্সটে বন্ধু বলে, মেয়েকে স্কুলে নামিয়ে চলে এসো, আজ অফিসে যায়নি, বাড়িতেই আছে, কথা বললে ভালো লাগবে। কুসুম টেক্সট পেয়ে যেন খুশি হয়ে যায়, কিন্তু রিপ্লাই দেয় যে সে যেতে পারবে না, ওর বাবা বাসাতে আছে, কাজে যায়নি। ফিরতি টেক্সটে বন্ধু বলে, এত পাত্তা দেবার কিছু নেই, তোমার মনের কথা শোনো, তোমার মন যা চায় তাই করো, একটাই তো জীবন। এই টেক্সটটা দেখে মেয়েও, তাই জিজ্ঞেস করে, মন যা চায় তাই করো, এই টেক্সটটা তোমাকে কে দিল মা? কুসুম বেশি কথা বলতে নিষেধ করে।
মেয়ে তখন বলে, ইস, আমিও যদি মন যা চাই তাই করতে পারতাম। মেয়ের কথা শুনে কুসুমের মনে যেন দোলা দিয়ে যায়, তাই ঠিক করেই নাই মন যা চাই তাই করবে। চলে আসে বন্ধু জয়ের বাড়িতে, এসে বলে, আমার বয়স এখন 44, আমি আর স্যাক্রিফাইস করতে পারবো না। মা খালাদের মতো আমি আর স্যাক্রিফাইসের দিকে যাচ্ছি না। আমার ভুল মানুষের সাথে বিয়ে হয়েছে। আমার জীবনের কোনো শখ আমি পূরণ করতে পারিনি। আমার জীবনটা বোরিং হয়ে গেছে, আমি আর নিতে পারছি না। এসব কিছু শুনে জয় বলে, আমার জীবনও এমন। 5 বছরের বিয়ের সম্পর্ক ভেঙে বউ কোনো কারণ ছাড়াই চলে গেছে। এই বিয়ে পারপাস আমার 12 বছর চলে গেছে, তাই আমারও আফসোস হয় কেন যে বিয়েটা করলাম। এসব ব্যাপার আমিও নিতে পারি না, তাই তোর দুঃখটা বুঝি। কুসুম তখন বলে, তুই বুঝিস বলেই আমি তোর কাছে আসি। ওদিকে রফিউল বাজারে এসে সব সস্তা সস্তা বাজার করে নিয়ে যায়। এদিকে দুই বন্ধু কাছে আসে। কাছে এসে জয় কুসুমকে বলে, চল আমরা দুজন সুইজারল্যান্ড যাই। সেখানকার পাহাড়ের চূড়ায় তোকে বুকে নিয়ে অনেক আদর করব। চল না দূরের কোনো ঝর্ণায় যাই, দে না আমার অনুভূতিকে শীতল করে, আমি তোকে অনেক ভালোবাসবো। জয়ের এসব কথা শুনে কুসুম জড়িয়ে ধরে জয়কে। কিন্তু কুসুমের মনের মাঝে তখন চলে, লোকে তাকে কি ভাববে, লোকে কি তাকে লোভী ভাববে, সে কি পাগল হয়ে যাচ্ছে। এর মধ্যেই কুসুম মনে করে সে যদি জয়ের সাথে সুইজারল্যান্ড যায়, সেখানে তার হাজবেন্ড চলে আসবে। কল্পনা করে হাজবেন্ড এসে তাকে গুলি করবে, আর সেও হাজবেন্ডকে গুলি করবে। যাই হোক, কল্পনা শেষে রিয়েলিটিতে ফেরা যাক। বউ ঘরে না আসায় রফিউল ইউটিউব দেখে ট্যাংরা মাছ রান্না করে। এরপর কল করে কুসুমকে, ফোন করে বলে, ইউটিউব দেখে আমি ট্যাংরা মাছ রান্না করেছি, তুমি বাসায় কখন ফিরবে? মেয়েকে নিয়ে কি একেবারে ফিরবে? আমি কি ভাত তুলে দেব? কুসুম বিরক্ত হয়ে বলে, ভাত রান্না না করে তুই বিষ খা আবাল। বউয়ের থেকে এমন কথা শোনার পরেও রফিউলের যেন কোনো কিছু যায় আসে না। ইউটিউব দেখে শুরু করে দেয় ভাত রান্না। কুসুম বাড়ি ফিরলে রফিউল কুসুমকে নিয়ে আসে কুসুমের ভাইয়ের বাসায় নালিশ জানানোর জন্য। কিন্তু এসে দেখে ভাবি ভাইয়ের প্রতি খুবই ক্ষিপ্ত, কারণ ভাই তার শ্বশুর বাড়িতে কোনো মিষ্টি নিয়ে যায়নি। ভাবি কথা শোনায় রফিউলকে, কারণ সেও কিছু নিয়ে আসেনি। এরপর ভাই কুসুমকে জিজ্ঞেস করে, কেন এখানে এসেছিস বল? কুসুম জানাই, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই। এই কথা শুনে যেন সবাই অবাক হয়। ভাই বলে, তুই ডিভোর্স দিয়ে কি আমার বাসায় আসবি? আব্বাই তো কিছুই দিয়ে যায় নাই, তোর কাছেও তো কোনো টাকা পয়সা নাই, তাই আসবিও খালি হাতে। আমি তোকে বসে বসে খাওয়াতে পারবো না। শোন, বড় লোকের মতো কথায় কথায় ডিভোর্সের কথা বলবি না। গরিব ঘরের মেয়েদের ডিভোর্সের কথা বলতে নেই, সবকিছু মাইনা চলতে হয়, কারণ কোনো বিকল্প নেই। কুসুমের ভাইয়ের এসব কথা শুনে আপন মনে বলে, আমি জানি আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু ক্লাসের সবকিছুতেই আমি ফার্স্ট হতাম। সুন্দর দেখতে বলে অনেকেই প্রেম করার প্রস্তাবও দিয়েছে, কিন্তু শুধুমাত্র পরিবারের কথা ভেবেই এসবে জড়াতে পারিনি। পরিবার থেকে আমাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় বলা হয় ছেলে অনেক পড়ালেখা করেছে, ভালো চাকরি করে, কিন্তু বিয়ের পর জানতে পারলাম ছেলে ক্লাস 10 পাস, বেসরকারি এক কোম্পানিতে চাকরি করে দালালের। যতদিনে এটা জানতে পারি ততদিনে আমার পেটে বাচ্চা। মা খালার সব গয়নাগুলো বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল ব্যবসার জন্য। ব্যবসা করে নাকি জীবন পরিবর্তন করবে, কিন্তু আজ 9 বছর হলো, কিন্তু জীবনের কোনো পরিবর্তন পেলাম না। তাই রিক্সা করে বাড়ি ফেরার পথে কুসুম ভাইয়ের প্রতি রেগে গিয়ে ভাবনায় ভাইকেও মারতে চায়। এই ভাবনায় আবার ভাবিও তার সাথে থাকে, কিন্তু রিয়েলিটিতে রাস্তায় এক ছিনতাইকারী ধরে। বন্দুক ধরে কুসুমের হাতের বালাগুলো দিয়ে দিতে বলে। কুসুম বালা দুইটা দিতে রাজি না হলে রফিউল নিজ থেকে কুসুমের হাত থেকে বালা খুলে সেই ছিনতাইকারীর হাতে তুলে দেয়। এতে ছিনতাইকারীরা খুশি হয়ে কুসুমের হাতে দেয় পিস্তল। কুসুম পিস্তল হাতে পেয়ে হাজবেন্ডের মাথায় ঠেকালে ছিনতাইকারী বলে, কোনো লাভ হবে না, এটা একটা খেলনা পিস্তল, আপনার আবাল হাজবেন্ড ভয় পেয়ে কিনা বালা দিয়ে দিচ্ছে। এরপর কুসুম আসে জয়ের কাছে। জয় বলে, যা, তোকে আমি চুরি কিনে দেব। কুসুম বলে, এতে কি আমার সমস্যার সমাধান হয়ে যাবে? জয় জানাই, টেম্পোরারি তো সমাধান হবে। কুসুম এবার সরাসরি জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করবি? জয় এই কথা শুনে একটু বিচলিত না হয়ে বলে, একটা বিয়ে করে যে প্যারা খেয়েছি, এই বিয়ে সাদের মধ্যে আমি আর নাই। কুসুম এমন উত্তর পেয়ে বলে, তাহলে আমার সাথে ইন্টিমেট হলি কেন? জয় বলে, আমি কি জোর করেছিলাম? তুই তো নিজে থেকে এসেছিস। কুসুম এরপর বলে, ইন্টিমেসিতে তো মজা ঠিকই পেয়েছিস, তাহলে বিয়ে কেন করবি না? জয় বলে, মজা কি আমি একাই পেয়েছি? তুইও তো পেয়েছিস, কি চাস বলতো? কুসুম জানাই, টাকা চাই, সম্মানও চাই, আমি একজন সুন্দর মেয়ে, আমার অন্য সবার মতো সবকিছু চাই। জয় বলে, আমি ফ্রেন্ড হয়ে যতটুকু করতে পারবো করব, কিন্তু বিয়ে করতে পারবো না। কুসুম তখন বলে, ইন্টিমেট হয়েছিস, আবার বলছিস বিয়ে করতে পারবি না, আবার কিনা বলছিস বন্ধুর জন্য যতটুকু পারবি করবি, তাহলে আমিও বন্ধুর উপর ধর্ষণ মামলা করব। জয় ব্যাপারটাকে পাত্তা দেয় না, তখন তাকে আবারও কাছে চায়। কুসুম অকথ্য ভাষায় গালি দিয়ে জয়ের কাছ থেকে চলে যায়। দোষটা কুসুমেরও আছে। 2 বছর আগে ফেসবুকের মাধ্যমে জয়ের সাথে পরিচয় হয় কুসুমের। জয় ডিভোর্সি, ইন্ট্রোভার্ট ছেলে, তাই ভাবে তাদের ফ্রেন্ডশিপ জমবে, এজন্যই মেলামেশা করে। কিন্তু আজকে সে জয়ের আসল রূপ চিনে গেছে। জয় আসলে একটা সেলফিশ, একটা খারাপ মানুষ, শুধুমাত্র তাকে উপভোগ করতে চেয়েছিল।
কুসুম ছোট থেকেই জীবনকে ছোট হিসেবে দেখে এসেছে, আর এই ছোট জীবনকে সে সবসময় উপভোগ করতে চেয়েছে। এতে লোকে তাকে লোভী পাগল বললেও তাতে সে রাজি, কিন্তু আজকে যেন সবচেয়ে বড় ধোকাটাই সে খেলো। অন্যদিকে রফিউল কোনো এক ব্যাপার নিয়ে রাগে ফুঁসতে থাকে। এমন সময় কলিং বেলের আওয়াজ পেলে মেয়েকে বলে দরজা খুলে দিতে। কুসুম ঘরে প্রবেশ করতেই মেয়ে বলে, এতক্ষণ কোথায় ছিলে? বাবা তোমার উপর অনেক রেগে আছে। রফিউল মেয়েকে ঘরে যেতে বলে আর কানে হাত দিয়ে থাকতে বলে। এদিকে কুসুমের সামনে চালিয়ে দেয় এক ভয়েস টেক্সটটা রফিউলকে দিয়েছে জয়। জয়ের কথা শুনেই কুসুম স্তব্ধ হয়। জয় ভয়েস টেক্সটে রফিউলকে জানায়, আপনি বোধহয় আমাকে চিনবেন। আমি একজন ম্যারিড পার্সন, কিন্তু একা থাকি। আপনার বউ প্রায় সময় আমার কাছে এসে আমাকে ডিস্টার্ব করে, আমার সাথে শোয়ে। এসব কি ভালো লাগে? আপনি একজন ভদ্র মানুষ। আপনার বউ অন্য ব্যাটার সাথে শুইলে আপনার ভালো লাগবে, কিন্তু আপনার বউ তো এসবই করছে। আমি আর এসব চাই না। দেখেন, পুরুষ মানুষ এমনই হয়। আপনার কাছেও কোনো মেয়ে আসলে আপনিও একই কাজ করতেন, কিন্তু যখন রিয়েলাইজ করতেন যে ভুল করেছেন, তাহলে কি সরে আসতেন না? আমিও সরে আসতে চাই। আপনার বউকে একটু বোঝান, সব পুরুষের কাছে যাওয়া ঠিক নয়। আপনার মতো মানুষ একাই তো তার জন্য যথেষ্ট, কিন্তু আপনার নামে নানান কমপ্লেইন করে। আপনি নাকি 2 বালা অন্যকে দিয়ে দিয়েছেন, তাই আমি তাকে 2টা বালা কিনে দিয়েছি, আরো অনেক কিছু দিয়েছি। এসবে কি আপনার সম্মানহানি হয় না ভাই? আপনি আপনার বউকে আটকাবেন? সে ভালো পথে নেই। পরকীয়া জিনিসটা অনেক খারাপ, সমাজকে নষ্ট করছে। জয়ের পুরো টেক্সট শুনে কুসুম স্বাভাবিকভাবে তার রুমের দিকে যেতে থাকলে রফিউল কুসুমের ওপর প্রচণ্ডভাবে রেগে যায়। রেগে গিয়ে বলে, তুই একটা প্রস্টিটিউট। কতজনের সাথে শুয়েছিস বল? বাইরে সারাদিন এসবই করে বেরিয়ে এসে আমার কাছে থাকিস না? প্রস্টিটিউট একটা। জীবনে অনেক গল্প শুনেছি, কিন্তু বন্ধু বউয়ের নামে এসব বলবে তা আমি কখনো শুনিনি। আমি পীর বংশের মানুষ, আর তুই কিনা এসব করে বেড়াস? তোকে আমি কি দেইনি বল? কয়েকদিন আগেও তো 1000 টাকার শাড়ি কিনে দিয়েছি, আর তুই কিনা অন্যজনের সাথে শুয়ে বেড়াস। আমি তোকে আজ মেরেই ফেলবো। আমি আর তোকে জীবিত রাখবো না। এসব বলে খুঁজতে থাকে দা। এই দা খোঁজাকালীন সময়ে কুসুমের হাতের কাছে একটা ফুলদানি পায়, আর সেই রফিউলের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। মেয়ে ঘর থেকে বেরিয়ে এসে মাকে বলে, তুমি বাবাকে মেরে ফেললে? কিন্তু কুসুমের মধ্যে কোনো অনুশোচনাই দেখা যায় না। সে মনে করে সে আজকে থেকে মুক্ত হলো। আর এখানেই এই গল্পটি শেষ হয়। আপনাদের কাছে কি মনে হয় কুসুম ঠিক ছিল? তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এই 2 গল্পের মধ্যে কোন গল্পটি আপনার ভালো লাগলো সেইটা জানাতেও কিন্তু ভুলবেন না। আপাতত পাপ কাহিনী সিজন 2 এর এই 2টা এপিসোডই এসেছে। আপনারা যদি পছন্দ করেন তবে বাকি এপিসোডগুলোরও এক্সপ্লেনেশন আমরা নিয়ে আসবো, তবে তার আগে তো এপিসোডগুলো আসতে হবে। যাই হোক, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।